পরীক্ষায় তার আমরা সেটা ফলাফল দিচ্ছি তাদেরকে। হাত পা কাঁপতে ছিল, তো স্কুলে এসে পর রেজাল্ট দেখে এখন অনেক ভালো লাগতেছে। আমি আর আমার স্কুল যদি সাফল্যের হাসি হাসি, তাহলে সেই হাসিটা অবশ্যই সবচেয়ে বেশি সুন্দর। এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করা স্কুলগুলোতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, প্রকৃত মূল্যায়ন হয়েছে বললেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ প্রবাসীর বাড়িতে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি। আমি সরকারের কাছে আবেদন করছি যে আমার সালেকে দেশের মাটি ফিরে দেয়, সরকারের কাছে জোরহাত করছি। ছোট মাসুম বাচ্চাটার কিছু একটা ব্যবস্থা করে দেয় যেন। আমার স্বামীর আর কেউ নাই যে আমার বাচ্চাকে দেখবে। ৪২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচানো যায়নি মাদারীপুরের ইকবালকে। লিবিয়ায় মানব পাচারকারীদের নির্মম নির্যাতনে মৃত্যু। ধরা খাওয়ার পর আবার টাকা নিছে, টাকা নেওয়ার পর মোট 42 লাখ টাকার মতো নিয়ে গেছে আমাদের কাছ থেকে। ডেলি মারতো, দুবেলা ফোন করতো, দেখাইতো আর টাকা দাবি করতো। আমার ছেলের বিচার চাই, আমি টাকা পয়সা সাগরের কাছে চাই না, আমার ছেলের ফেরত চাই। দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ৩ জেলায় এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন। চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। সাতক্ষীরা কারাগার থেকে পালানো ৪১ বন্দির হদিস মেলেনি ২ বছরেও। ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় বাদীপক্ষ। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এসএসসি ও সমমানে ১৯ বছরে সর্বনিম্ন পাশের হার দেখল বাংলাদেশ। সবশেষ ১৯০৭ সালে ৬০% নিচে ছিল পাশের হার। এবার গড় পাশ করেছে ৬২.25%। জিপিএ 5 কমে হয়েছে ১,১৬,৬৭৬ জনে। কেউ পাশ করেনি এমন প্রতিষ্ঠানও ১৩৪ থেকে বেড়ে ৩১২। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় নির্মোহ মূল্যায়ন হয়েছে। যার যা প্রাপ্য তাই সে পেয়েছে। এবারই প্রথম পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এক ধাপ শেষ হলো এই শিক্ষার্থীদের। ফল হাতে পেয়ে তাই উচ্ছ্বাসে মেতেছেন তারা। অনেক নার্ভাস লাগছিল, সকালে তেমন খেতেও পারিনি। জি আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগছে অনেক। সবাই এত পরিশ্রম, সবাই এত আশা, আসলে সব যাবে কিনা। খুবই আনএক্সপেক্টেড ছিল যে জিপিএ পাবো, প্লাস অনেক রিউমার্সও ছিল। আলহামদুলিল্লাহ, আমার বন্ধুদের জিজ্ঞেস করছে, সবার ফলাফল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা মা ও শিক্ষকদের প্রতি। হাসি মুখে বন্ধু সহপাঠীদের সাথে শুভেচ্ছা বিনিময় আর প্রাপ্ত ফলের আনন্দ ভাগাভাগিতে উদ্বেল সবাই। অনেক ভালো লাগছে, মানে A+ তো তার সঙ্গে আবার গোল্ডেন। বাবা মার কষ্টের কারণে ভালো হয়েছে, আর আলহামদুলিল্লাহ ওভারঅল পুরো রেজাল্টটাই ভালো হয়েছে। আমি বড় একজন সার্জন হতে চাই এবং এসএসসিটা তো তার ফার্স্ট স্টেপ। এভাবে পরিশ্রম করতে বলবো, চেষ্টা থাকবে, পরিশ্রম থাকবে। পাশের হারে এগিয়ে ঢাকা বোর্ড ৭১.৬৩%। সর্বনিম্ন ময়মনসিংহে ৫৭.৩৯%। ৫৫.৪৯% শিক্ষার্থী উতরে গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। কারিগরিতে এই হার ৫৮.২০%।
গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হারে অকৃতকার্য ৬,৯০,০০০-এর বেশি শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডও স্মরণকালের সর্বনিম্ন পাশ দেখল। গেল বছর বোর্ডটিতে শূন্য পাশ প্রতিষ্ঠান ছিল ১০০-র কম, এবার তা বেড়ে ২২৬ হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭ স্কুলে পাশ করেনি কেউ। কারিগরিতে এই প্রথম ২৯টি প্রতিষ্ঠানে দেখা গেছে শূন্য ফলাফল। আমার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত শতভাগ ফেল এর ৫ গুণ ছিল। সেই সময় আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে সেটাকে উন্নত করেছিলাম। সকালে সচিবালয়ে ফলাফল ঘোষণার পর এই অবস্থার ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা। বলেন, ফ্যাসিবাদের আমলে সবচেয়ে বেশি নষ্ট করা হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে। একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে GPA 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। শিক্ষামন্ত্রী পাশের সার্বিক হারকে খারাপ বলতে নারাজ, জানান প্রকৃত মূল্যায়ন হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। ফল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন যে কেউ। এর আগে শুধু খাতায় প্রশ্নের উত্তরের নম্বরের যোগ ঠিক আছে কিনা তাই দেখা হতো। এখন থেকে প্রশ্নের উত্তর কম বা বেশি দেয়া হলো কিনা সেটিও দেখা যাবে। সত্যিকার অর্থে ওই শিক্ষার্থী খাতা পাল্টিয়ে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা এই পুনর্পরীক্ষা করার ব্যবস্থাটি ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি রেখেছি যে প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পাশ করা শিক্ষার্থীদের জন্য সারা দেশে কলেজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আসন আছে ২৫ লাখ। সেই হিসেবে ১৩ লাখেরও বেশি আসন ফাঁকা থাকবে এবার। সেপ্টেম্বরের ১৫ তারিখ ভর্তি শেষ হওয়ার সাথে সাথে আমরা ক্লাস শুরু করব। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভালো ফল করা স্কুলগুলোতে ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্ছ্বাস। কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরাও। এই উচ্ছ্বাস এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের। দীর্ঘ অধ্যবসায়ের পর ভালো ফল জানার পর আবেগে আপ্লুত। ঢাকার পর ফলাফলে এবার দ্বিতীয় স্থানে যশোর শিক্ষা বোর্ড। পাশের হার ৬৬.২৭%। একই সাথে বেড়েছে কোনো শিক্ষার্থী পাশ না করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। তবে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারা শিক্ষার্থীদের মাঝে দেখা যায় বাঁধভাঙা খুশি। গত 10 বছরের ফলাফল পেয়ে আজকে সকলের দোয়ায় আল্লাহর রহমতে আজকে অনেক ভালো রেজাল্ট করেছি। আমার বাবা মার অবদান তো ছিলই, আরও আমার শিক্ষক শিক্ষিকারা ছিল। সে যেভাবে চেষ্টা করেছে তার চেষ্টা সফলতা আসছে। ৬৫.৪২% পাশ নিয়ে তৃতীয় স্থানে কুমিল্লা শিক্ষা বোর্ড। ভালো ফলাফলে উৎসব মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের উৎসবে অংশ নেয় শিক্ষকরাও। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাশের হার কমলেও বেড়েছে GPA 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। ভালো ফলে ছেলেদের তুলনায় এবারও এগিয়ে মেয়েরা। টিচাররা অনেক কষ্ট করছে আমাদেরকে শিখাইতে, আর আমরা সেটা ফলাফল দিয়েছি তাদেরকে। প্রথমে আর কি চিন্তা ছিল যে ওভারঅল কি হবে, পরে আলহামদুলিল্লাহ যে সবগুলোতে এ প্লাস পেয়েছি। ফলাফলের যে বিপর্যয়ে বলবো, সেই প্রেক্ষিতে আমাদের রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফলাফল আমাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার বাড়লেও কমেছে GPA 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। তবে সুনাম ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ। GPA 5 পেয়েছে 52 জনের সবাই। সকাল থেকেই অনেক নার্ভাস ছিলাম, হাত পা কাঁপতে ছিল। তো এই স্কুলে আসার পর রেজাল্ট দেখে এখন অনেক ভালো লাগতেছে। স্যার, ম্যাডাম, আমার আপু, এদের সাহায্য না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আমার অনুভূতিতে আমার মেয়ে আলহামদুলিল্লাহ GPA গোল্ডেন পেয়েছে, এই জন্য আমি অনেক খুশি। এবছর সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 58.33%। 973টি স্কুলের মধ্যে শতভাগ পাশ করেছে 9টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। হচ্ছে আমার গোল্ডেন প্লাস আসছে, সবচেয়ে প্লাস আসছে, আর ভালো হয়েছে। খুবই এক্সাইটেড আর কি, খুবই খুশি লাগতেছিল যে GPA 5 পাইছি। আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারাও সবাই খুব খুশি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল বিশ্লেষণে এবারও নাম করে স্কুলগুলো এগিয়ে। বোর্ডে GPA 5 পেয়েছে 9,398 জন ছাত্রছাত্রী। শতভাগ পাশ করেছে 21টি স্কুলের শিক্ষার্থীরা।
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার 57.39%। মোট উত্তীর্ণ 60,274 জন। ফল প্রকাশের পর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। রেজাল্ট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আসছে, আর যে রেজাল্টটা করছি ওটাতে আমি অন্তত সন্তুষ্ট। একই সাথে আমি আর আমার স্কুল যদি সাফল্যের হাসি তাহলে সেই হাসিটা অবশ্যই সবচেয়ে বেশি সুন্দর। পাশের হার কমেছে দিনাজপুর শিক্ষা বোর্ডেও। জিপিএ 5 পেয়েছে 13,639 জন। শতভাগ পাশ করেছে 24টি স্কুল। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের 13 জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। পরিবারের সচ্ছলতা ফেরাতে তারা পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কারখানায় আগুন লাগলে দগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের স্বজনদের কান্নায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের খুব দ্রুত ফেরত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছে স্থানীয়রা। বাবা কলোনি রে বাবা, আর কবার সুযোগ পাইনি রে। কদিন পরেই দেশে ফেরার কথা ছিল মোহন আর সুমনের। দুই ভাইয়ের রক্ত ঘামানো টাকায় দুটি ঘরও তৈরি করছিলেন বাবা মা। নিমেষেই ভেঙে চুরমার পুরো পরিবারের স্বপ্ন। ভাগ্যের নির্মম পরিহাসে একসঙ্গেই না ফেরার দেশে চলে গেল আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামের দুই সহোদর। খবর পাওয়ার পর থেকেই বাকরুদ্ধ বাবা, কান্না থামছে না মায়ের। বিল্ডিং করবো, মা তোমাকে ভালো খিলাবো, ভালো পড়াবো, মা তোমাকে আমি আগলা দুঃখ তোমাকে আর করবার দেবো না। বাবা হারাই ফেলছি, বাবা সোনার বাবা হারাছি রে। বড়টা জানা করে যায়, জানাটা সুদ দেওয়ার পর কেবল লিয়ে যায়, পর কেবল না সুখের ছিল আশা পরে দেখছে যে দুর্ঘটনা ধরে এখন অসহায়। সৌদি আরবের সেই ভয়াবহ আগুনের লেলিহান শিখায় প্রাণ গেছে একই গ্রামের আরেক যুবক কলিমুদ্দিনের। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা কারিমা খাতুন। কিছু কাম করা লাগবে না, তুমি মজার বসতে খাও, টাকা দেওয়া চাইছিল, এই দেখো মরে গেল বাবা, কিচ্ছু নেই আমার। আর আমার ভাত খাম কি করে চালমু, আর কোনো বুদ্ধি নেই বাবারও। একই ঘটনায় উপজেলার পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ আশেপাশের আরও কয়েকটি গ্রামের মারা গেছেন 13 যুবক। তারা সবাই সোফা তৈরির কারখানায় কাজ করতেন। প্রতিবেশী আর স্বজনদের দাবি, অসহায় পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার পাশাপাশি দ্রুতই ফিরিয়ে আনা হোক মরদেহগুলো। বাবা হলো প্রতিবন্ধী, ছোট এক ভাই হলো প্রতিবন্ধী, আর গরিব মানুষ অসহায়, অনেক টাকা দায় দানা করে পাঠাইছে। গ্রামে ছিল 6 জন, আর মোহনা সোনার 2 ভাই, আর 6 জন 2 জন বাইরে চলে গেছে, আর 4 জন মারা গেছে। মানুষের ঠিক মনে করে জমির মনে করে যে টাকা লিয়ে গেছে। টাকা দেওয়া না দিলে চলবে কেমন বাবা? টাকা দেওয়া লাগবে, লাশ হলে এসে দেওয়া লাগবে বাবা। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ঝাঁক তরুণের প্রাণহানি শুধু কিছু রেমিটেন্স যোদ্ধার চলে যাওয়া নয়, তাদের প্রত্যেকের পরিবারে নেমে এসেছে অন্ধকার। এসব ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথভাবে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 2 জনের বাড়ি নাটোরে এবং 1 জনের বাড়ি রাজশাহীতে। নিহতরা হলেন নাটোরের নলডাঙ্গার খাজুরা শ্রীপুরপাড়া এলাকার সাব্বির হোসেন সোহাগ, দিঘির পাড় এলাকার শামীম হোসেন। স্থানীয়রা জানান কয়েক বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান তারা। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। করুণ মৃত্যুর ঘটনায় এলাকাতেও নেমে এসেছে শোকের আবহ। এছাড়াও ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল নামে এক প্রবাসী নিহত হয়েছেন। তার বাড়িতেও শোকের মাতম। আমি সরকারের কাছে আবেদন করছি যে আমার সালেকে দেশের মাটি ফিরিয়ে দেয়, সরকারের কাছে জোরহাত করছি। আমার ধনের লাশটা যেন আমার বুকে ফিরিয়ে দেন সরকার। আর এতে একটা চাল দিয়ে গেল, সেই চালের ব্যবস্থা যেন সরকার করে। ছোট মাসুম বাচ্চাটার কিছু একটা ব্যবস্থা করে দেয় যেন। আমার স্বামীর আর কেউ নাই যে আমার বাচ্চাকে দেখবে। ভাগ্য বদলের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের ইকবাল, কিন্তু লিবিয়ায় তাকে বন্দী করে রাখে মানব পাচারকারীরা। এরপর ধাপে ধাপে 42 লাখ টাকা মুক্তিপণ দিলেও রক্ষা পাননি ভুক্তভোগী। মৃত্যুর মুখে ঢলে পড়েন নির্মম নির্যাতনে। আপু তাড়াতাড়ি তুই যা করো তাড়াতাড়ি কর আপু, তো আমার পাওয়ার একটা ঠিক নেবা আপু, সব ভেঙে গেছে বুঝোস। দ্রুত কর, যা করে দ্রুত কর বুঝোস আপু, তোর পা দিলে দ্রুত কর। একজন প্রবাসীর স্বপ্ন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হয়, ইকবালের কথাই যেন তার নির্মম প্রমাণ। লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর আগে এভাবেই স্বজনদের কাছে আকুতি জানায় ইকবাল।
মাদারীপুর শিবচর উপজেলার সরকারের চর গ্রামের মোতালেব মাতবর ও পুষ্প বেগমের ছেলে ইকবাল মাতবর, দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। ইতালি যাওয়ার উদ্দেশ্যে প্রায় 1 বছর আগে ঘর ছাড়েন। সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে পার্শ্ববর্তী সলেনামা গ্রামের সাগর কামরুল সহ দালাল চক্রের হাতে 22 লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয়। তবে লিবিয়ায় নিয়ে সন্ত্রাসী চক্রের কাছে ইকবালকে জিম্মি করে রাখে চক্রটি। এরপর শুরু হয় অমানবিক নির্যাতন। পরিবারকে ভিডিও কলে রেখে দেখানো হতো সেই দৃশ্য। এই মাফিয়া চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং কি তাদেরকে দ্রুত জানিয়ে গ্রেপ্তার করা হয়। টাকা চাইছে এবং তারা সব টাকা দিয়েছে, দেওয়ার পরেও তাদেরকে নির্যাতন করছে। স্বজনদের অভিযোগ, ইকবালকে দিয়ে ভয়েস পাঠিয়ে কয়েক দফায় মুক্তিপণ দাবি করে দালাল চক্র। পরে ইতালিতে পাঠানোর আশ্বাসে নেওয়া হয় আরও 20 লাখ টাকা। তবুও মুক্তি মিলেনি ইকবালের। পরবর্তীতে মুক্তিপণের জন্য আরও 26 লাখ টাকা দাবি করে দালাল চক্র। নির্যাতনের এক পর্যায়ে 6 আগস্ট ইকবালের মৃত্যুর খবর পায় স্বজনরা। প্রথম যে গেম দিয়েছিল, গেম দেওয়ার পর আমার ভাই ধরা খাইছে। ধরা খাওয়ার পর আবার টাকা নিছে। টাকা নেওয়ার পর মোট 42 লাখ টাকার মতন নিয়ে গেছে আমাদের কাছ থেকে। ডেলি মারতো, দুবেলা ফোন করতো, দেখাইতো আর টাকা দাবি করতো। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিবচর থানায় লিখিত অভিযোগ করেছেন ইকবালের স্বজনরা। পুলিশ প্রশাসনের কাছে আমি এটা অভিযোগ দিচ্ছি, আমার পোলা সুস্থ বিচার চাই, আমার ছেলে মরা হোক জীবিত হোক, শুনতে পাই আমার ছেলের মাফিয়ারা মারিয়া লেগেছে, আমার ছেলেদের চাই। আমার ছেলের বিচার চাই, আমি টাকা পয়সা সাগরের কাছে চাই না, আমার ছেলে ফেরত চাই। ও কিভাবে আমার সন্তান আমার বুকে দিব? বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মারা গেছে উনিও নিশ্চিত না, আমরাও নিশ্চিত না। হ্যাঁ, উনি একটা অভিযোগ দিয়েছে আর উনি কোথায় তার কাছে শুনেছে আমরা নিজেও জানি। আর আমাদের কাছেও এরকম কোনো পেপার পত্রিকায় আমরা কোনো সংবাদ পাইনি। উনি একটা অভিযোগ দিয়েছে সন্দেহের বশে। হ্যাঁ, তারপর আমরা ওটা তদন্ত করছি। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে ইকবালের পরিবার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই গ্রাম বিনির্মাণে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাঙ্গামাটি, খুলনা ও দিনাজপুরের 3টি গ্রামকে বেছে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আশা, বিশ্বের সামনে তুলে ধরার মতো প্ল্যাটফর্ম হবে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প। প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নির্দিষ্ট গ্রামগুলোকে টেকসই উন্নয়নের আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে এইচডিজির 17টি লক্ষ্যকে সামনে রেখে গ্রামীণ পর্যায়ে এসডিজি ভিলেজ প্রকল্প হাতে নেয় সরকার। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। রাঙ্গামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনা দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাপানগর, এই 3 গ্রামকে এইচডিজি ভিলেজ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই গ্রামগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড। বিএনপি সরকারের সকল পরিকল্পনা জনবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। কোনো না কোনো উপায় দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তা নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। ফ্যাসিবাদী সরকার বিগত 1.5 দশক ধরে দেশকে ঋণ ও আমদানি নির্ভর দেশে পরিণত করেছে অভিযোগ করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। এইচডিজির 17টি লক্ষ্যের মধ্যে আছে গ্রামীণ দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের মতো ব্যবস্থা। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, বিশ্বের সামনে তুলে ধরার মতো প্ল্যাটফর্ম হবে এইচডিজি ভিলেজ প্রকল্প। এইচডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলার মাটিতে কোনো ফ্যাসিবাদকে বরদাস্ত বা প্রশ্রয় দেয়া হবে না। যারা শেখ হাসিনার মতো পথে হাঁটবে তাদের পালাতে হবে। গাইবান্ধায় এমনটা বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ বাড়ি হত্যার বিচারের দাবি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে সাঘাটায় আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। জামায়াতের আমির বলেন, জনগণের রায় মেনে নিয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ উন্মুক্ত করতে হবে। এর আগে সকালে সাঘাটার বোনারপাড়ায় পৌঁছে নিহত শিবির নেতা সাইফুল্লাহর কবর জিয়ারত করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতে আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কি হয়েছে এখন? পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, তাই না? এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। হবিগঞ্জ ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জেই 3 জন প্রাণ গেছে। পুলিশ জানায়, সকালে নবীগঞ্জ উপজেলার রোকনপুর এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন সবজি ব্যবসায়ী মসুদ আহমদ, আবুল কাশেম ও ময়না মিয়া। আহত 2 জন হাসপাতালে ভর্তি। তারা সবাই কাঁচামাল আনতে পিকআপ ভ্যানে বাহুবল উপজেলায় যাচ্ছিলেন। এদিকে ভোরের দিকে জামালপুরের লাহিড়িকান্দা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় সহকারী জজ একেএম সামিউল হক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন গাড়ি চালক। ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক ও হেলপার। সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে পালানো 41 বন্দীর কারোরই হদিস নেই 2 বছরেও। তাদের কেউ ফাঁসির দণ্ডপ্রাপ্ত, কেউ বা ছিলেন বিচারাধীন বিভিন্ন মামলার বন্দী। পুলিশ সুপার জানিয়েছেন, দ্রুতই পলাতক বন্দীদের অবস্থান শনাক্তের পর গ্রেফতার করা হবে। আইনের হাত থেকে পার পাবার কোনো সুযোগ নেই, দাবি সরকারি কৌশলের। 24-এর 5 আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর সন্ধ্যায় সাতক্ষীরা কারাগারে হামলা চালায় কয়েক হাজার মানুষ। কারারক্ষীদের মারপিট করে একে একে ভেঙে দেয়া হয় প্রধান ফটক সহ ভিতরের সব বন্দিশালা। বেরিয়ে যায় 596 বন্দির 587 জনই। কারাগারে আমরা ডিউটিতে ছিলাম, বাইরে থাকার সময় ওই আসরের পরপরই কিছু ছেলেরা জড়ো হয় মেন রাস্তায়। আমরা প্রথমে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আমাদের ওই মেন রাস্তার গেট থেকে আমরা তাদেরকে শান্ত করার এবং তাদেরকে বোঝানোর। আমি সর্বোচ্চ চেষ্টা করছি, মানে আমাদের স্বার্থ মহিলা সে মানে খুবই মানে এমনভাবে প্রোটেকশন দিয়েছে মানে বাঁচানোর জন্য, কিন্তু তাও তারা পরদিন থেকে কারাগারে ফিরতে শুরু করেন বন্দীরা। কয়েকদিনে ফিরেও আসেন 500 বন্দী। 15 আগস্ট না ফেরার 87 বন্দীর বিরুদ্ধে কারাগার ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাতক্ষীরা থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন 46 জন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগার ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় এখনও 41 বন্দী পলাতক, যাদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পাঠানো হয়েছে তালিকা। নিখোঁজ 41 জনের মধ্যে সাতক্ষীরা সদরের সাহেব আলী ফটিক, ভাড়ুখালীর শাহাদাত হোসেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তালার আসমা বেগম, আমিরুল ইসলাম, কলারোয়ার আব্দুল আলিম, শ্যামনগরের শফিকুল ইসলাম ছিলেন হত্যা মামলায় বন্দী। বাকি 35 জন মাদক, নারী ও শিশু নির্যাতন, মারপিট সহ বিভিন্ন মামলায় ছিলেন কারাগারে। সুশাসন প্রতিষ্ঠায় পলাতক বন্দীদের গ্রেপ্তারে সরকারকে নিতে হবে উদ্যোগ, বলছেন মানবাধিকার কর্মীরা। এই আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে এবং কিছু ফাঁসির আসামিও আছে। তো ফলে এই যে আসামিরা পালিয়ে গেছে, এরা কিন্তু বিভিন্ন জায়গায় দেশের ভিতরে বিভিন্ন অশান্তি তৈরি করতে পারে, এই আশঙ্কাটা রয়ে গেছে। দ্রুতই পলাতক বন্দীদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এছাড়া আইনের হাত থেকে পার পাওয়ার সুযোগ নেই পালিয়ে থাকা বন্দীদের, এমনটাই বলছেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী। যারা 41 জন এখনো যারা পলাতক রয়েছে, আমরা তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি এবং তাদের অবস্থান জানার চেষ্টা করছি। কার সহযোগিতায় তারা লুকিয়ে আছে বা তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারছি না, সেটা আমরা খোঁজ নিচ্ছি। যারা এই ধরনের পলাতক আছেন, যেহেতু আইনের যে সিস্টেমটা আছে, যে আইনের যে আছে, এটা থেকে বেরিয়ে আসা সম্ভব না। অপরাধী পলাতক থাকায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন মামলার বিচার প্রার্থীরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। অঙ্গ প্রত্যঙ্গ কেটে এবং ধুয়ে
একটি ব্যাগে ভর্তি, এরপর মাথা আর একটি ব্যাগে নিয়ে জলাশয়ে ফেলে আসা। সবই ছিল পরিকল্পিত এবং নৃশংস হত্যাকাণ্ড। তবে শেষ রক্ষা হয়নি। স্থানীয়দের হাতে ধরা পড়ে হত্যাকারী এবং কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূকে হত্যার পর 9টি ব্যাগে উদ্ধার হওয়া মরদেহ এবং খুনের নেপথ্যের ঘটনা অনুসন্ধানে গিয়ে যমুনার হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। বাজারের ব্যাগ হাতে লাইলি। কুমিল্লার দেবিদ্বারের ছোট আলমপুরে ফরিদা ইয়াসমিন নামের বাড়ির মালিককে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে জলাশয়ে ফেলে বাসায় ফিরছেন তিনি। প্রায় 5 বছর আগে পরকীয়া দৃশ্য দেখে ফেলায় শিশু ফাহিমাকে খুন করে লাইলি। এবার খুন করেন নিজ বাসার মালিককেই। কারণ খুঁজতে যমুনা টেলিভিশনের অনুসন্ধান। হত্যার পর যে স্থান থেকে 9টি ব্যাগে শরীরের বিভিন্ন অংশ উদ্ধার হয়, সেই জায়গার ভিডিও ধারণের সময় ছোট্ট একটি ড্রাম থেকে শরীরের আরও কিছু অংশের সন্ধান পাওয়া গেল। দ্রুত পুলিশকে খবর দেয়া হলে উদ্ধার হয় খণ্ডিত মাথাটিও। ঘটনার 2 দিন পর পাওয়া গেল নিহত ইয়াসমিনের মাথা জলাশয় থেকে। স্বজনদের প্রশ্ন, এসব তদন্ত কেন আগে শেষ হয়নি, এখনও কেন উদ্ঘাটন হয়নি খুনের আসল রহস্য। তাই পুলিশের তদন্ত এবং ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। পুলিশ কি এখনো একটু কোনার মুখ থেকে বাইর করতে পারে না যে আমার মায়ের অংশগুলো কই কই ফালাইছে? পুলিশ কি তদন্ত করে আমরা খালি এতটুকুই জানতে চাই। গরুর মাংস যেরকম কাটে ঠিক এরকম কাইটে আমরা পলিথিনের টুকরা করে ফেলাই রাখছি। প্রকৃত দোষী যারা তাদেরকে চিহ্নিত করে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। 2021 সালের নভেম্বরে শিশু ফাহিমাকে হত্যা মামলার আসামি লাইলি জেল থেকে জামিনে বেরিয়ে ফরিদা ইয়াসমিনের বাসার একটি কামরা ভাড়া নেন। তবে নিহতের বড় মেয়ে জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে তার মাকে আর ফোনে পাওয়া যায়নি। স্বজনদের দাবি, নগদ টাকা ও স্বর্ণের লোভেই হত্যা করা হয়েছে ইয়াসমিনকে। মেয়েটা যখন আমার বাসা ত্যাগ করছে, এরপর থেকে যেই ফোনটা রিং হইতো ওইটাও বন্ধ হয়ে গেছে। তখন আমার সন্দেহ লাগছে, হয় আমার আম্মার কিছু হয়েছে বা আমার আম্মুরা কিছু করছে। আমি কে মারছে কয়েকে আমি কয়েকজন মানে পোলাপাইন আনছি যে কি কারে কারে আনছেন। তো একটা নাম আমার মনে আছে, নাম হয়েছে সোহেল, তারপরে আর ওনার হাজব্যান্ড। ঘটনার পর মোট 14টি ব্যাগে পাওয়া যায় ফরিদার মাথাসহ মরদেহের বিভিন্ন অংশ। তবে ঘাতক লাইলির দেয়া তথ্য মতে ইয়াসমিন হত্যায় অংশ নেওয়া অন্যরা শিশু ফাহিম হত্যার সাথেও জড়িত ছিল। ঘাতকের দেয়া এসব তথ্য যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। যে জড়িত এটা শত্রুতাবশত বলতে পারে, আবার জড়িত থাকতেও পারে। কিছু তথ্য পাওয়া গেছে, ওই তথ্য আপাতত আমরা তদন্তের স্বার্থে প্রকাশ করছি না। মহিলা ব্যতীত অন্য কোনো গ্রেপ্তার এখন পর্যন্ত নেই। গ্রেপ্তার অভিযান চলমান আছে। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দ্রুত খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।